এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ৭ আসন। এটি হচ্ছে পুরান ঢাকার একটি বড় অংশ জুড়ে যে আসনটি রয়েছে, সেই আসন থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আমরা যে নির্বাচনী যে প্রচারণাটি কভার করছি এটি একটি উঠান বৈঠক। এখানে আজকের এই নির্বাচনী উঠান বৈঠকে রয়েছেন ঢাকা ৭ আসনে বিএনপি সমর্থিত বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ। আমরা তার একটি উঠান বৈঠকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে। হামিদুর রহমান হামিদ সম্পর্কে যে বিষয়টি এখানকার মানুষজন ধন্যবাদ আমাদের এবং সাবেক কাউন্সিলর, ঢাকা মহানগর বিএনপি সাবেক সম্মানিত সদস্য, ঢাকা মহানগর বিএনপি সম্মানিত সদস্য যারা জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ৭ ঢাকার একটি বড় অংশ জুড়ে ঢাকা ৭ আসন গঠিত এবং এই আসনে ত্রিমুখী একটি প্রতিদ্বন্দ্বিতা আসলে হচ্ছে। আমরা জানি এই আসন থেকে বিএনপি সমর্থিত এবং বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ বর্তমানে একটি উঠান বৈঠকে তিনি উপস্থিত রয়েছেন এবং তার সেই বৈঠকটি আমরা কভার করছিলাম এবং সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে। সমর্থিত এই প্রার্থী কিন্তু সকাল থেকেই বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন যে নির্বাচনী প্রচারণার বিভিন্ন ইভেন্ট এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে ঢাকা ৭ আসনটি কিন্তু ঢাকার জন্য ঢাকার পুরান ঢাকার একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে গঠিত। লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গী চক এবং কোতোয়ালি অংশ জুড়ে ঢাকা ৭ আসনটি গঠিত এবং এই আসনটি আসলে লড়াই হচ্ছে, যেটি আসলে বলছিলাম যে এই আসনে মনোনীত প্রার্থী যিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পাশাপাশি এই আসনে বিএনপি থেকে মনোনয়ন হওয়ার পরে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে এই আসন থেকে এই নির্বাচন ইসহাক সরকার যুবদল এবং ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সদস্য ছিলেন, তিনি ফুটবল মার্কায় নির্বাচন করছেন এবং এনায়েতুল্লাহ তিনি জামাতে ইসলামের পদপ্রার্থী দাঁড়িপাল্লায় এই আসনে নির্বাচন করছেন। কাজে এই আসনে কিন্তু নির্বাচনী যে কিন্তু অন্যান্য আসনে অনেক বেশি এবং সেই ক্ষেত্রে প্রার্থীরা কিন্তু চেষ্টা করছেন ডোর টু ডোর যাওয়ার জন্য সর্বোচ্চ সংখ্যক যারা ভোটারের কাছে যাতে পৌঁছানো যায় এবং তাদের যে এজেন্ডা সেই এজেন্ডাগুলো তারা বলার চেষ্টা করছেন। আমরা এই উঠান বৈঠকে আসার পরে এই এই সমস্যা রয়েছে যারা নেতাকর্মী রয়েছেন তারা কথা বলছিলেন। আমরা দেখলাম যে তারা খেলার মাঠে নিশ্চয়তা, আপনি জানেন যে পুরান ঢাকার অঞ্চলটি কিন্তু অনেক বেশি জনবসতি এবং এখানে রাস্তাঘাট কতটা প্রশস্ত নয়, কাজে খেলার মাঠের যে সুযোগ সুবিধা সেটি ঢাকার অন্যান্য অঞ্চলের চাইতে তুলনামূলকভাবে অনেক কম। এখানকার যারা নেতাকর্মী রয়েছেন, যারা রয়েছেন তারা ওখানে কিন্তু যে প্রার্থী তার কাছে এই আবদারটি করছেন, এই দাবিটি করছেন যে এখানে যাতে খেলার মাঠ বিস্তৃত করা যায় এই বিষয়ে। রাস্তাঘাটের প্রসঙ্গটি এসেছে যে রাস্তাঘাট নিয়ে অনেকগুলো তাদের অনেক ধরনের অভিযোগ রয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন গত ১৬ বছরে যেভাবে পুরান ঢাকা রাস্তাঘাটের উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়নগুলো হয় না। তারা মনে করছেন যে যাতে রাস্তাগুলো প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয় এবং জেলখানার পাশ দিয়ে, বক্সবাজার জেলখানার পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে সেটি প্রশস্ত করার ক্ষেত্রে তাদের একটি দাবি রয়েছে। এছাড়া তাদের আরো অন্যান্য দাবিগুলোর মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে চাঁদাবাজি যে জায়গাটা সেটা অনেক বেশি বিস্তৃত, সেটা যাতে বন্ধ করা যায় এবং এখানকার যে হচ্ছে পুরান ঢাকার যে ঐতিহ্য করে একটু একটু করে বিলুপ্ত হচ্ছে, সেই ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে যাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় সেই দাবিগুলো কিন্তু এখানে উঠান বৈঠক থেকে আসে।
আসছে। এছাড়া আমরা যেটি আসলে দেখতে পেলাম যে পুরো এই নির্বাচনে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আসলে আমরা দেখার চেষ্টা করছিলাম। এর আগে আমরা এই আসনে অন্যান্য যে প্রার্থী রয়েছেন, যেমন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত যিনি প্রার্থী ইসহাক সরকার, তার নির্বাচনী প্রচারণা আমরা কভার করছিলাম। তিনি কিন্তু ছেড়ে দিচ্ছেন না, অর্থাৎ ভোটের মাঠে তার যে প্রচারণা সেটি তিনি চালিয়ে যাচ্ছেন। তিনি চেষ্টা করছেন তার প্রতিক্রিয়া মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষের কাছে ভোট পাওয়ার জন্য। এবং দুজনের ক্ষেত্রে যে দুজনই কিন্তু তাদের জন্ম এবং এখানে বেড়ে ওঠা, কাজে তারা মনে করছেন যে এই এলাকার মাটি এবং মানুষের সাথে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের জায়গা থেকে তারা মানুষের কাছে ভোট প্রত্যাশা করছেন। এবং এই জায়গাটাতে বিএনপি যে জায়গাটি বা এখানে বিএনপি ভোট দুই ভাগে বিভক্ত হবে বলে সেরকম একটি আশঙ্কাও কিন্তু অনেকে করছেন। এই জায়গাটাতে আমরা দেখেছি যে এই আসনে জামায়াতে ইসলামী যে প্রার্থী রয়েছেন তিনি বেশ এগিয়ে আছেন। পুরান ঢাকার ব্যবসায়ী হিসেবে তিনি কিন্তু এই এলাকাতে তার দীর্ঘদিনের যে প্রভাব, সেই প্রভাবকে অনেকেই মনে করছেন যে হয়তো বা একই দল থেকে দুজন প্রার্থী হওয়ার কারণে কিছুটা সুবিধা হয়তো বা ভোটের যে রাজনীতি, সেই রাজনীতিতে এনাতুল্লাহ পেতে পারে। এবং আমরা তার যে প্রচারণা সেটিও আমরা কভার করছিলাম। তিনিও চেষ্টা করছেন পুরান ঢাকার এই অঞ্চলে প্রতিদিন ঘরে ঘরে যাওয়ার জন্য, প্রত্যেকের মানুষের সাথে তার যে সম্পর্ক সেটি তিনি মনে করছেন যে এই জায়গাটাতে তার বড় ধরনের যে প্রচারণার ক্ষেত্রে একটি বড় ধরনের সহযোগিতা তো পুরান ঢাকার এই অঞ্চলে কিন্তু আমের যেটি সেটি কিন্তু বেশ হাতে রয়েছে। তার মধ্যে কিন্তু নির্বাচনের যে 12 তারিখের যে ভোট গ্রহণ চলে আসবে, কাজে একটি বিষয় ক্ষেত্রেই কিন্তু তারা বলছেন যে নির্বাচনের দিন যাতে সকাল সকাল গিয়ে যাতে ভোট দেয়। একই সাথে তারা বলছেন ভোট কেন্দ্রে কিন্তু তাদের পাহারা দেওয়ার কথাও বলছেন। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক যে তাদের চিন্তা ভাবনা, 12 তারিখের যে কর্মপরিকল্পনা এবং সেই অনুযায়ী নেতা কর্মীদেরকে নির্দেশনা দিতে হবে, সেই নির্দেশনাগুলো উঠান বৈঠক থেকে উঠে আসছে। প্রত্যেকেই কিন্তু তাদের যে স্ব যে নেতৃত্ব, সেই নেতৃত্বের জায়গাতে তারা কিন্তু ওই বিষয়গুলোকেই ফোকাস করছেন এবং তারা তাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছেন 12 তারিখকে ঘিরে। এবং সেই 12 তারিখে তাদের যে কার্যক্রম হবে সেই ক্ষেত্রে ভোটারদের দায়িত্ব কি, সেই ক্ষেত্রে নেতাকর্মীদের দায়িত্ব কি, এবং নেতাকর্মীরা কিভাবে ভোট কেন্দ্রে যাবেন, কিভাবে সুশৃঙ্খল বজায় রেখে তাদের যে চাওয়া পাওয়া সেই বিষয়গুলো তারা কিভাবে প্রতিফলন ঘটাবে, ওই দিনটার যে গুরুত্ব, সেই গুরুত্বটাও তারা আসলে তুলে ধরার চেষ্টা করছে এই ধরনের উঠান বৈঠক। তো আমার কাছে চকবাজার, লালবাগ এই অঞ্চলে যে উঠান বৈঠকের যে কার্যক্রম, সেই কার্যক্রমে যে বিস্তারিত সেটি ছিল। একই সাথে আমরা বলার চেষ্টা করলাম এই অঞ্চলে ভোটাররা আসলে কি চান, তাদের প্রত্যাশা কি, এবং সেই অনুযায়ী যারা এখানকার প্রার্থী রয়েছে তারা আসলে কিভাবে পরিচালনা করছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা দেখতে জানানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে চকবাজার নির্বাচনী, ঢাকা 7 আসনের নির্বাচনী যে প্রচারণার সবশেষ আমার কাছে ছিল সেই আপডেট সাবেক সম্মানিত সদস্য সচিব জনাব কামালউদ্দিন কালু সহ আমরা অনেকের সহযোগিতা সব বিএনপি নেতৃবৃন্দ, এলাকার মুরব্বীরা, आप लोग कैसा है? सबको जनाए अस्सलाम वालेकुम।